রাসায়নিক গণনা থেকে যে সম্ভাব্য প্রশ্নগুলো হয় সেগুলো কটা কোশ্চেন না 5টা কোশ্চেন সলভ করেছিলাম। 5টা কোশ্চেনই তোমাদের দারুণভাবে জলের মতো করে বোঝানোর চেষ্টা করেছি। যদি না দেখে থাকো তাহলে আগে গিয়ে সেই পার্ট 2টা দেখে আসো, রাসায়নিক গণনার পার্ট 2, কারণ সেখানে পুরোপুরি ধরে ধরে অঙ্কগুলো সমাধান করানো হয়েছে এবং কিভাবে শর্ট ট্রিক্সে বুঝতে হবে, কিভাবে অঙ্কগুলো যদি তোমরা রেডি করে নাও যাও তাহলেও কিভাবে করতে হবে সেটাও দেখিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, আজকে আমরা কি করব, এই যে রাসায়নিক গণনা তার যে কটা অঙ্ক বাকি রয়েছে, আমি আজকে হয়তো 10-12টা অঙ্ক করাবো। যে কটা অঙ্ক করাবো সে কটা অঙ্ক তোমরা ভালোভাবে বুঝে নাও, রাসায়নিক গণনা আর ফিরে তোমাদের তাকাতে হবে না, আজকে রেডি হয়ে যাবে। ঠিক আছে, তা আজকে পার্ট 3 রাসায়নিক গণনার। আজকে চলো নেক্সট যে অঙ্কটা সেটা টুকে নিয়ে আমি ফিরে আসবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আজকে আমি ওইভাবে তোমাদের ভিডিওর মাঝখানে করবো না, কোশ্চেনগুলো টুকবো না, আমি কোশ্চেনগুলো টুকবো তারপরে আমি আবার সলিউশন করাবো। প্রশ্ন টুকে খামোখা সময় নষ্ট করবো না। চলো এই যে প্রশ্নটা এটা মুছে নিয়ে আর একটা প্রশ্ন টুকে নিয়ে আমি ফিরে আসছি। চলো অঙ্কটা আমি টুকে নিয়েছি। ফার্স্ট এক্সাম্পল, ফার্স্ট নয় অ্যাকচুয়ালি 5টা এক্সাম্পল করিয়েছিলাম বলে আজকে মানে এখন 6 নম্বর এক্সাম্পল থেকে করছি। এই এক্সাম্পলগুলো প্রত্যেকটা কমপ্লিট করলে তোমাদের মোটামুটি রাসায়নিক গণনা কমপ্লিট হয়ে যাবে বলা যায়। চলো এই কোশ্চেনটা কি বলছে দেখা যাক। বলছে 1 মোল এ ও 1 মোল বি নিজেদের মধ্যে বিক্রিয়া করে কি করছে 2 মোল পি উৎপন্ন করে। পরিষ্কার কথা, এই যে লাইনটা আমরা যেটা বুঝলাম এইটা চলো আগে আমরা বুঝে মানে লিখে ফেলি যে কি বুঝলাম দেখে নি। 1 মোল এ, 1 মোল এ মানে এখানে একটা এ প্রোডাক্ট ছিল এবং তার সাথে কি হয়েছে দেখো, তার সাথে দেখো বি, 1 মোল বি কিন্তু বিক্রিয়া করেছে, তার মানে এর সাথে বি বিক্রিয়া করেছে, তাই তো? এর সাথে কি বিক্রিয়া করেছে না বি কিন্তু বিক্রিয়া করেছে। এবার এর সাথে বি নিজেদের মধ্যে বিক্রিয়া করে 2 মোল পি উৎপন্ন করছে, এই যে 2 মোল পি। এবার দেখো, এবার দেখো 2 পি কেন লিখলাম, 1 মোল এ মানে এর আগে 1 রয়েছে, 1 মোল বি মানে এর আগে রয়েছে 1। ঠিক আছে, অর্থাৎ এদের যে যৌগটা, এই যে যৌগটা, সেই যৌগটার যে অনুসংখ্যা সেটা হচ্ছে 1। বি যে যৌগটা তার অনুসংখ্যা হচ্ছে 1 এবং পি যে যৌগটা তার অনুসংখ্যা হচ্ছে 2। কি হিসাবে বললাম, কারণ ওর যে মোল সংখ্যা সেটা হচ্ছে 2। পি এর মোল সংখ্যা কত, পি এর মোল সংখ্যা কেন 2, এই দেখো। ঠিক আছে, এই আমরা লিখতে পারলাম ফার্স্ট লাইন থেকে। এবার যেটা বলছে পি এর বাষ্প ঘনত্ব হচ্ছে 15, পি এর বাষ্প ঘনত্ব হচ্ছে 15। এবার বাষ্প ঘনত্বকে আমরা ডি দ্বারা প্রেজেন্ট করতে পারি, তাহলে পি এর বাষ্প ঘনত্ব হচ্ছে 15, তাই তো? এবারে দেখো বাষ্প ঘনত্ব থেকে আণবিক ভর কিভাবে বের করতে হয় এটা তোমরা প্রত্যেকেই জানো। আণবিক ভর ইজিক্যালস টু বাষ্প ঘনত্ব ইন্টু 2, অর্থাৎ বাষ্প ঘনত্বের সাথে 2 গুণ করে দিলেই আণবিক ভর বেরিয়ে যায়। তাহলে 15-এর সাথে 2 গুণ করে দেবো, এই যে ভরটা বেরোবে সেটা কার ভর, সেটা পি এর আণবিক ভর। দেখো পি এর ক্ষেত্রে এই পাশের কাজটা আমরা করলাম, তাহলে সেক্ষেত্রে এই পি এর আণবিক ভর হচ্ছে কত, এই যে 15 × 2। এবারে আরেকটা জিনিস যদি লক্ষ্য করো তাহলে সেটা বুঝতে পারবে যে পি এর আণবিক ভর তো আমরা পেয়ে গেলাম, এই যে। এবারে চলো অঙ্ক আরেকটু কি আছে বলা যায়, দেখা যাক। 112 গ্রাম এ এর সঙ্গে পর্যাপ্ত পরিমাণ বি এর বিক্রিয়ায় কত গ্রাম পি উৎপন্ন হয়। দেখো এই লাইনে বলছে যে এ এর সাথে পর্যাপ্ত পরিমাণ মানে কতটা পরিমাণ বি এর বিক্রিয়ায় কতটা পরিমাণ পি উৎপন্ন হয়। তাহলে এখানে দেখো বি এর কোনো দরকার পড়ছে না, কারণ কি দেখো এ এর পরিমাণটা বলে দিয়েছে এবং পি এর পরিমাণটা জানতে চাইছে। আরেকবার বলে আমি ভালোভাবে দেখো, ফার্স্ট লাইন কি রয়েছে সেটা আমরা লিখে দিলাম। সেই ফার্স্ট লাইনে একটা লেখা ছিল বাষ্প ঘনত্ব হচ্ছে 15, কার বাষ্প ঘনত্ব না পি এর বাষ্প ঘনত্ব। এবার বাষ্প ঘনত্ব এটা 15 আমরা লিখে দিয়েছি। এবার আণবিক ভরের সাথে আমরা যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, বাষ্প ঘনত্বটা দেখো, বাষ্প ঘনত্বটার সাথে 2 দিয়ে গুণ করে দিলে আমরা কিন্তু আণবিক ভরটা পেয়ে যাবো। পরিষ্কার কথা এটাই, তাই তো? তাহলে পি এর ক্ষেত্রে আণবিক ভর কত না 15 × 2, এটা করলেই কিন্তু তোমাদের কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা করলেই মোটামুটি ভাবে তোমাদের কাজ হয়ে যাচ্ছে। এবারে চলো এই যে নেক্সট লাইনটা, দ্বিতীয় লাইনটা, এই লাইনটা আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি। এই লাইনটা তোমরা যদি ভালোভাবে খেয়াল করো তাহলে বুঝতে পারবে যে 112 গ্রাম এ এর সাথে পর্যাপ্ত পরিমাণ বি এর বিক্রিয়ায় কত গ্রাম পি উৎপন্ন হয়। এই লাইনে দেখো বি এর কিন্তু কোনো দরকারই পড়ছে না, কেন বললাম, কারণ দেখো এ এর যে পরিমাণটা সেটা বলে দিয়েছে 112 গ্রাম এবং কত গ্রাম পি চাইছে। তাহলে আমাদের এ আর পি এর মধ্যে কাজ মিটে যাচ্ছে, তাহলে বি এর কিন্তু দরকার পড়ে না, বি এর কি হয় দরকার পড়ে না। তাহলে সেক্ষেত্রে দেখো এ এর ভরটা আমরা বের করব। এবার এ দেখো এ এর আণবিক ভর বলে দিয়েছে 28, এর আণবিক ভর হচ্ছে 28, তার মানে এ এর নিচে আমরা লিখতে পারি 28 গ্রাম, তাই তো? এর আণবিক ভর হচ্ছে 28। বি এর ক্ষেত্রে আমাদের বের করার কোনরূপ প্রয়োজন পড়ছে না, আর পি এর ক্ষেত্রে আণবিক ভর আমরা কত পেলাম, এই যে পি এর ক্ষেত্রে আণবিক ভর পেলাম 15 × 2। ঠিক আছে, এই হচ্ছে বিষয়।
এই হচ্ছে বিষয়। এর আগে এক রয়েছে বলে এর সাথে এক গুণ করেছি, এর সাথে এক গুণ করেছি, ওই এক গুণ করলেও যা, না করলেও তাই, ঠিক আছে, পরিষ্কার কথা হচ্ছে এটাই। এবারে দেখো প্রশ্নর মতো করে আমরা সিকোয়েন্সে সাজিয়ে নিই। দেখো 28 গ্রাম এ থেকে আমরা কত গ্রাম পি পাচ্ছি, না 15 × 2 গ্রাম পি কিন্তু পাচ্ছি, তাই তো। এবারে দেখো কোশ্চেনে বলছে 112 গ্রাম এ থেকে কত গ্রাম পি পাবো, তাহলে 112 গ্রাম এ থেকে কতটা পাবো, দেখো কি করবো, কোনাকুনি গুণ বাই এত করবো, মানে কি, মানে হচ্ছে এই যে এইটা করলেই কিন্তু তোমরা উত্তর পেয়ে যাবে, ঠিক আছে, এটা করলেই পরিষ্কার উত্তর এসে যাবে। অ্যাপ্রক্সিমেট এখানে যে উত্তরটা আমি দেখতে পাচ্ছি, এখানে যে উত্তরটা হবে সেটা হচ্ছে 240 গ্রাম। তোমরা বাড়িতে এটা ট্রাই করে নেবে। আর অঙ্কটা কত দূর বুঝতে পারলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আমি আরেকবার কোশ্চেনটা সলভ করাচ্ছি, মানে আরেকবার ছোট্ট করে বলে দিচ্ছি, তারপরে নেক্সট অঙ্কটা টুকে নিয়ে আবার ফিরে আসবো। দেখো 1 মোল এ ছিল আর 1 মোল বি ছিল, এটা নিজেদের মধ্যে বিক্রিয়া করলো আর 2 মোল পি উৎপন্ন করলো, পরিষ্কার কথা। সেই অনুযায়ী 1 মোল এ এই যে, 1 মোল বি এই যে, 2 মোল পি এই যে, পরিষ্কার কথা। তাই বাষ্প ঘনত্ব হচ্ছে 15, বাষ্প ঘনত্ব এই যে 15 লিখে দিয়েছিলাম। বাষ্প ঘনত্বের সাথে 2 গুণ করলে আমরা পি এর মোলার মাস বা আণবিক ভর পেয়ে যাবো, সেটা হচ্ছে এই যে। তাহলে এই যে আমরা সেটা আণবিক ভরটা লিখে দিলাম, পি এর আণবিক ভরটা এই যে লিখে দিলাম, তাই তো। আচ্ছা, পি এর আণবিক ভর বের করতে গেলে তাহলে এর সাথে একটা 2 গুণ করতে হবে। আচ্ছা সরি, এখানে যেহেতু 2টা রয়েছে, এই 2টা এখানে গুণ করে দিতে হতো, এই 2টা এখানে গুণ করে দিতে হবে, তাহলে কাজ হয়ে যাবে, অতটা মুশকিলের ব্যাপার না। এই হচ্ছে বিষয়, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। 15 দুগুণে 30, 15 দুগুণে 30, 15 দুগুণে 30, দেখো 30 × 2, 30 × 2, 30 × 2, 15। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অঙ্ক একেবারে ঠিকই আছে, অসুবিধা নেই। আমি 2টা এখানে লিখতে ভুলে গেছিলাম। দেখো এই যে পি এর আগে যেহেতু 2 আছে তাই 2 দিয়ে তোমাদের গুণ করতে হবে, এখানে এর আগে 1 আছে তাই 1 দিয়ে গুণ করতে হবে। দেখো এবার 28 গ্রাম এ থেকে পাচ্ছি আমরা এত গ্রাম পি, তাহলে 112 গ্রাম যেহেতু রয়েছে তাই 112 গ্রামে কতটা পাবো, ঐকিক নিয়ম অনুসারে কোনাকুনি গুণ বাই এত করে দিলে 240 এসে যায়। বলো কত দূর বুঝতে পারলে, স্ক্রিনশট মেরে নিতে পারো। চলো নেক্সট কোশ্চেনটা টুকে নিয়ে আমি আবার ফিরে আসছি। চলো নেক্সট অঙ্কটা টুকে নিয়েছি। আচ্ছা এটা হচ্ছে আমার 7 দাগের এক্সাম্পল, চলো 7 দাগের এক্সাম্পল করে দিই, অসুবিধা নেই। দেখো নেক্সট যে অঙ্কটা আমরা করছি, এই অঙ্কটা একটা মোস্ট ইম্পর্টেন্ট এবং দারুণ কোশ্চেন, একটা কমপ্লিকেটেড কোশ্চেন। কোশ্চেনটাতে দুটো কোশ্চেন মার্চ করে দেওয়া আছে, অর্থাৎ এক্ষেত্রে তোমাদের দুটো বিক্রিয়া কিন্তু লিখতে হবে, দুটো বিক্রিয়ার মাধ্যমে অঙ্কটা শেষ হবে। একটু বড় অঙ্ক, যত তাড়াতাড়ি করা যায় তত তোমাদের মঙ্গল, কারণ পরীক্ষায় কম সময় থাকবে আর আমিও সেটা চেষ্টা করবো কত তাড়াতাড়ি করা যায়, ঠিক আছে। চলো এই অঙ্কটা করতে গেলে দুটো বিক্রিয়ার দরকার। প্রথম লাইন পড়ে নিই, বলছে 24 গ্রাম কার্বনকে অতিরিক্ত অক্সিজেনে পোড়ালে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, চলো আর করবো না, একটুখানি করে নিই, একটুখানি করে নিই, পরে দেখা যাবে। অঙ্কে বলছে কার্বনকে অতিরিক্ত অক্সিজেনে পোড়ালে, এর মানে কি একটা কার্বন ছিল সেটাকে অক্সিজেন দিয়ে পোড়ালাম, তাই তো। কার্বন ছিল, অতিরিক্ত অক্সিজেনে পোড়াবো, অর্থাৎ কার্বনের সাথে অক্সিজেন যুক্ত করবো, কি উৎপন্ন হবে, এ তো বাচ্চা বাচ্চা জানে, কার্বন ডাই অক্সাইড কিন্তু উৎপন্ন হবে, ঠিক আছে। কার্বনকে অক্সিজেনের সাথে পোড়ালে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, এটা বাচ্চা বাচ্চা জানে। এবার বলছে 24 গ্রাম কার্বনকে অতিরিক্ত অক্সিজেনের পোড়ালে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, বা কত গ্রামই ধরলাম, যে যে পরিমাণ বলা আছে আমি কত গ্রামই ধরলাম। তাহলে এখানে 24 গ্রাম কার্বনকে পোড়াচ্ছে আগে। আচ্ছা চলো, যেহেতু 24 গ্রাম কার্বন বলেছে, তাহলে এই যে কার্বনটা, এর ভর আমরা বের করে নিই। এর আণবিক ভর কত, কার্বনের আণবিক ভর হচ্ছে 12 গ্রাম। এ সবাই জানে কার্বনের আণবিক ভর হচ্ছে 12 গ্রাম, ঠিক আছে। আর কার্বন ডাই অক্সাইডের ভর কত হবে, কার্বন ডাই অক্সাইডের ভর হবে 44 গ্রাম। কিভাবে 44 গ্রাম বললাম, দেখো কার্বনের হচ্ছে 12, চলো ছেড়ে দিই, করে দেখাইতে হবে। কার্বনের হচ্ছে 12 যোগ অক্সিজেনের হচ্ছে 16 ইন্টু 2, অক্সিজেনের হচ্ছে 16 আর ইন্টু 2 ছিল তাই 2, তাহলে 12 যোগ 16 দুগুণে 32 গ্রাম, তার মানে হচ্ছে 44 গ্রাম। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে 12 গ্রাম কার্বন থেকে পাচ্ছি 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, তাই তো। দেখো 12 গ্রাম কার্বন থেকে পাচ্ছি 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, তাহলে এখানে বলছে 24 গ্রাম কার্বন থেকে কতটা পরিমাণে কার্বন ডাই অক্সাইড পাবো, দেখো এখানে 24 গ্রাম লিখে দিয়েছি, তাহলে 24 গ্রাম কার্বন থেকে পাবো কোনাকুনি গুণ বাই হচ্ছে 12, এত গ্রাম কার্বন ডাই অক্সাইড পাবো, তাই তো। তাহলে দেখো এই যে 12 দুগুণে 24 আর 44 দুগুণে 44 দুগুণ নেবে, দেখো এই যে 88 গ্রাম, এত গ্রাম কার্বন ডাই অক্সাইড আমরা পাবো, তাই তো। ঠিক আছে, একদমই ঠিক। চলো এই হলো এইটুখানির সলিউশন। পরের সলিউশন কি বলছে, না যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করার জন্য, মানে না সেই পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করার জন্য কত পরিমাণ CaCO3 এর সাথে HCl এর বিক্রিয়া ঘটাতে হবে। দেখো এই লাইনটা অনেকটাই কমপ্লিকেটেড। কি বলছে, দেখো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করার জন্য কত পরিমাণ CaCO3 এর সাথে HCl এর বিক্রিয়া ঘটাতে হবে। তাহলে এইটুখানি দেখে তোমরা বুঝতে পারছো যে এখন যে বিক্রিয়াটা ঘটাতে হবে সেটা CaCO3 এর সাথে HCl এর, তাই তো। CaCO3 এর সাথে HCl এর বিক্রিয়া ঘটাতে হবে। এখন আমি জিনিসটা কোথায় করব, জিনিসটা করার জায়গা আমি কোথায় পাই। আচ্ছা তোমরা এইটুখানি তো বুঝতে পারলে যে এখানে অ্যাকচুয়ালি লাস্টে গিয়ে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো 44 গ্রাম, তাই তো।
তাহলে সেটাই যে কার্বন ডাই অক্সাইড কতটা, যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, তার মানে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তাহলে এইটা আমাদের পরের কোশ্চেনে মার্চ করতে হবে, অর্থাৎ পরের কোশ্চেনে এই ডাটাটা আমাদের প্রয়োজন। তাহলে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড এইটুখানি তোমাদের মনে রাখলেই ব্যাস কাজ চলে যাবে। ঠিক আছে, তাহলে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড, 88 গ্রাম, দেখো এই যে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড, একটুখানি তোমরা মাথায় রেখো যে আগের অঙ্ক থেকে এই ডাটাটা আমরা পেয়েছি। ঠিক আছে, এইবারে চলো এবার কার সাথে কার বিক্রিয়া ঘটাবো, এই যে CaCO3 এর সাথে HCl এর, অর্থাৎ CaCO3 যোগ করবো কার সাথে, HCl এর সাথে। কি পাবো দেখো, এই যে Ca ছিল আর এই যে Cl ছিল, এরা পরস্পর যুক্ত হয়ে CaCl2 উৎপন্ন করবে, এই হলো বিষয়। এরপর এই যে CO3 ছিল, এখান থেকে আমরা কার্বন ডাই অক্সাইড পাবো। আর কি পাবো, আর আমরা যেটা পাবো সেটা হচ্ছে জল, H2O। এবার দেখবে তোমরা যে না, হ্যাঁ কি হলো, মিললো না তো, এদিকার সাথে এদিকার ব্যালেন্স হয়নি, তাহলে এখানে একটা 2 যুক্ত করে দাও, দেখো ব্যালেন্স হয়ে যাবে। কিভাবে ব্যালেন্স হলো, দেখো CaCl2, এই যে Cl, এই যে Ca, এই যে Ca, এই যে Ca রয়েছে, Cl2, এই যে Cl এর আগে একটা হোল 2 রয়েছে, যেহেতু সামনে 2, তাহলে এই যে Cl2, পরিষ্কার কথা তাই। CO2 কোথায় পাবো, এই যে CO, আর এখান থেকে CO2, একটা কার্বন ডাই অক্সাইড, এই দুটো কার্বন ডাই অক্সাইড বেরোবে, মানে দুটো অক্সিজেন বেরোবে, তাহলে CO2 হচ্ছে। আর এখানকার একটা অক্সিজেনের সাথে এখানকার দুটো হাইড্রোজেন যুক্ত হয়ে এই যে H2O আসবে, তাই তো, এই হচ্ছে পরিষ্কার কথা। এবারে চলো কি বলছে দেখো, এবার আমরা একটা কাজ করি, এখানে দেখো যে পরিমাণ, এই কত পরিমাণ CaCO3, তাহলে CaCO3 পরিমাণটা আমাদের বের করতে হবে, কত পরিমাণ CaCO3 মানে CaCO3 পরিমাণটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো পরিমাণটা যদি বের করি, Ca অর্থাৎ ক্যালসিয়াম হচ্ছে 40 যোগ কার্বন হচ্ছে 12 যোগ অক্সিজেন হচ্ছে 16, 316, তাই তো, এই হচ্ছে বিষয়। কত হবে, এখানে তোমার এই জায়গাতেই চলে আসছে এই 52, আর এখানে 300 কাটা হয় তোমার 1, 3 একে 4, তার মানে তোমাদের চলে আসছে 100, অর্থাৎ 100 গ্রাম। তাহলে 100 গ্রাম CaCO3 এখানে রয়েছে, তাই তো, বিক্রিয়াতেই 100 গ্রাম CaCO3 রয়েছে। আর সেখান থেকে এর সঙ্গে HCl এর বিক্রিয়ায় ঘটাতে হবে, আচ্ছা সেই পরিমাণ কার্বন ডাই অক্সাইড, আচ্ছা কার্বন ডাই অক্সাইডের ভরটা বের করবো। কার্বন ডাই অক্সাইডের ভর এখানে 44 গ্রাম, এত তোমরা দেখেই বুঝতে পারছো কার্বন ডাই অক্সাইডের ভর 44 গ্রাম। এবার দেখো এখান থেকেই আমি লাইনটা লিখতে পারি যে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড থেকে তোমরা পাচ্ছ, মানে তো 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড কত থেকে পাচ্ছ, 100 গ্রাম CaCO3 থেকে পাচ্ছ তোমরা 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। আর আগের কোশ্চেনে যে ডাটাটা ছিল 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড, সেই ডাটাটা এখানে পুট করে দাও, 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড। তাহলে দেখো কোনাকানি গুণ হয়ে যাবে, 100 ইন্টু 88 বাই হয়ে যাবে 44, এত গ্রাম, 44 দুগানি কেটে দাও, তাহলে হয়ে যাবে 200 গ্রাম। দেখি আনসার কি আছে, আনসার তোমাদের 200 গ্রামই আছে, অবশ্যই তাই। চলো অঙ্কটা আমি আরেকবার সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি, কারণ লাস্টের দিকে আমি জানি তোমাদের কঠিন লেগেছে। কি হয়েছিল ব্যাপারটা, দেখো ফার্স্ট লাইনে বলেছিল কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হবে, দেখো কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হবে, যার ফলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। ঠিক আছে, সেখানে কার্বনের ভর কত ছিল, কার্বনের ভর ছিল 12 গ্রাম, এবং কার্বন ডাই অক্সাইডের ভর ছিল কত, 44 গ্রাম। আমরা তাহলে দেখলাম যে না, 12 গ্রাম কার্বন থেকে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড আমরা পাচ্ছিলাম, 12 গ্রাম কার্বন থেকে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাচ্ছিলাম। আর কোশ্চেনে বলেছিল 24 গ্রাম কার্বন থেকে কতটা পাবো, তাহলে আমরা এখানে তাহলে 24 গ্রাম বসিয়ে দেবো। 24 গ্রাম বসিয়ে দিলে আমাদের কি হয়েছিল, 44 ইন্টু 24 বাই হয়েছিল 12, তাহলে এই যে 2 দিয়ে কেটে দিলাম 88 গ্রাম। তাহলে আমাদের আগের অঙ্কে যে ভ্যালুটা বেরিয়েছিল যে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড লাগছিল, 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড লাগছিল, এই 88 গ্রাম কার্বন ডাই অক্সাইডটাই, এই যে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইডটা, এটাই পরের অঙ্কে ব্যবহার করতে বলেছে আমি যদি এর সাথে এর বিক্রিয়া ঘটাই, তাহলে এখানে এই পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করার জন্য, এই যে এখানে যতটা ভ্যালুটা বেরোলো, এতটা পরিমাণ কার্বন ডাই অক্সাইড বের করার জন্য কত গ্রাম CaCO3 লাগবে। তাহলে নর্মালি এই ইকুয়েশন থেকে আমরা বের করেছি যে আমরা 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড পেতে পারি 100 গ্রাম CaCO3 থেকে, দেখো 44 গ্রাম পেতে পারি 100 গ্রাম CaCO3 থেকে, তাহলে 88 গ্রাম কত থেকে পাবো, ওই কিক নিয়মে বের করে দেবো, যা বেরোবে সেটা হচ্ছে আনসার। আশা করি পরিষ্কার তোমরা বুঝতে পেরেছো, একটা স্ক্রিনশট তাড়াতাড়ি মেরে নাও। চলো নেক্সট অঙ্কটা টুকে নেবো, অঙ্ক তাড়াতাড়ি করতে হবে আমাদের। চলো নেক্সট অঙ্কটা টুকে নিয়েছি। এখানে যেটা বলছে যে না, এত গ্রাম H2S তৈরি করতে কত পরিমাণ FeS এর সঙ্গে লঘু H2SO4 এর বিক্রিয়া ঘটাতে হবে। তাহলে এই লাইন পড়ে আমরা বুঝতে পেরে গেছি যে FeS এর সাথে H2SO4 এর বিক্রিয়া এখানে হচ্ছে, দেখো তাই তো লেখা আছে, FeS এর সঙ্গে লঘু H2SO4 এর বিক্রিয়া ঘটাতে পারে, তৈরি করতে ঘটাতে পারে, কেন ঘটাতে হবে, হবে এরকম ঘটাতে হবে, চলো ঘটাতে হবে। এবার দেখো জিনিসটা ঘাবড়ানোর দরকার নেই,
জিনিসটা হচ্ছে এখানে লেখাই আছে যে কার সাথে কার বিক্রিয়া ঘটাচ্ছি না এফিএস এর সাথে বিক্রিয়া ঘটাচ্ছি H2SO4 এর। তাহলে এই বিক্রিয়াটা ঘটালে পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ এফিএস এর সাথে H2SO4 এর বিক্রিয়া ঘটালে কি উৎপন্ন হবে H2S প্লাস FeSO4, এটা কিন্তু পাওয়া যাবে। কিভাবে পাওয়া গেল দেখো এফিএস, এই যে এফিএস এই এফিটা যুক্ত হবে SO4 এর সাথে, হয়ে যাবে FeSO4, আর যে এসটা পড়েছিল সেটা H2 এর পরে যুক্ত হয়ে যাবে অর্থাৎ H2S। পরিষ্কার কথা, জটিল ব্যাপার নেই। এবার এফিএস এর আণবিক ভরটা বের করব। দেখো এফিএস এর আণবিক ভর কত আছে না এফির ভর আছে অঙ্কে বলে দাও 56 আর সালফার হচ্ছে 32, তার মানে কত হয়, তার মানে 88 গ্রাম হয়, 88 গ্রাম হয়ে যায় তার মানে আর কার ভর বের করবো। দেখো এফিএস এর ভর কেন বের করলাম, কারণ কত পরিমাণ এফিএস জানতে চাইছে, কত পরিমাণ এফিএস, তাহলে কত পরিমাণ এফিএস মানে এফিএস এর ভর বের করবো, এফিএস এর ভর বের করেছি। আর কোশ্চেনে কার প্রদত্ত মান বলে দিয়েছে H2S এর, তাহলে H2S এর মান বের করবো। দেখো H2S এর মান H2 হাইড্রোজেনের হচ্ছে 2 ভর আর সালফারের হচ্ছে 32, তার মানে এটা কত হয়ে যাবে 34, তাই তো 34 গ্রাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, ওরে বাবা এখান থেকে লেখা যায় 34 গ্রাম H2S থেকে আমরা পাচ্ছি 88 গ্রাম এফিএস, তাই তো এখান থেকে তো লেখা যায় 34 গ্রাম H2S থেকে H2S আমরা পাচ্ছি কত গ্রাম 88 গ্রাম এফিএস থেকে। আর কোশ্চেনে কত বলেছে না 5.1, দেখো 5.1 গ্রাম H2S তৈরি করতে, তাহলে কি হবে কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে এত গ্রাম যেটা বেরোবে সেটাই হয়ে যাবে আনসার অ্যাপ্রক্সিমেট 13.2 গ্রাম এত সামথিং এসে যাবে। অঙ্কটা আরেকবার বলি, অঙ্কটা ইজি ছিল, পাতি অঙ্ক, এত সময় যা অঙ্ক শিখলাম তার কাছে এটা নগণ্য। মেনলি এইটা মনে রাখো, এই যে এইটা হচ্ছে মেন, ঠিক আছে। তাহলে এখানে যে বিষয়টা রয়েছে যে এফিএস এর সাথে H2SO4 এর বিক্রিয়া ঘটালে H2S প্লাস FeSO4 তৈরি হবে, সেখান থেকে এফিএস এর আণবিক ভর বের করলাম আর H2S এর আণবিক ভর এখান থেকে বের করে নিলাম, পরিষ্কার কথা। তাই এবার 34 গ্রাম থেকে আমরা 34 গ্রামটা আমরা পাচ্ছি 88 গ্রাম থেকে, তাই তো 88 গ্রাম থেকে। আর কোশ্চেনে বলেছে এত মানটা এত গ্রাম H2S তৈরি করতে কত পরিমাণে এফিএস পাওয়া যাবে, ঐকিক নিয়মের সমাধান করে দিলাম, ব্যাস কাজ শেষ। চলো পরের অঙ্কটা টুকে নি, এই স্ক্রিনশট মারলে তোমরা মেনে নিতে পারো, ঠিক আছে। চলো এই অঙ্কটা কি বলছে দেখে নি। এই অঙ্কটা আরো ইজিলি করব, কিন্তু এই অঙ্কটা এর আগে যে অঙ্কটা করে আসলাম, মানে এর আগে যে ছোট অঙ্কটা করলাম তার আগে যে অঙ্কটা করলাম দুটো সমীকরণ দিয়ে, এটা সেরকমই হবে। যেহেতু এটা সেরকমই হবে তাই সেই হিসাবে আমি এই বোর্ডটাকে দুটো অংশে ডিভাইড করে নিই, আমরা দুদিকে দুটো পার্ট করব। দেখো এদিকে যেটা বলছে যে না প্রথম লাইনটা পড়ি, এত গ্রাম এইচজিও কে উত্তপ্ত করলে যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন হয় সেই পরিমাণ অক্সিজেন পেতে হলে চলো যে পরিমাণ উৎপন্ন হয় এত দূর করি। তাহলে এইচজিও ছিল, এই যে এইচজিও কে উত্তপ্ত করব, এই যে ডেল্টা সাইন দিলে আমরা উত্তপ্ত করা বোঝাই। এটাকে উত্তপ্ত করলে অক্সিজেন পাওয়া যাবে বলছে, মানে O2 পাওয়া যাবে। আর তাহলে এইচজি পড়ে থাকবে, তাহলে এইচজি পড়ে থাকবে। তাহলে দেখো যেহেতু সমীকরণটা ব্যালেন্স হয়নি, যেহেতু O2 আছে তাহলে এখানে 2 দিয়ে দিই, তাহলে দুটো অক্সিজেন বেরিয়ে আসলো আর এইচজি, তাহলে 2Hg হয়ে গেল, তাই তো এরকম হয়ে গেল, বিষয়টা ইজি ব্যাপার ছিল। এইবারে দেখো আমরা এই যে এইচজিওর মানটা যেহেতু কোশ্চেনে বলে দিয়েছে, তাহলে এইচজিওর মানটা এই সমীকরণ থেকে বের করে দেবো। তাহলে 2 × 2 থাকছে এইচজি, যেটা এই যে এইচজি এর ভর হচ্ছে 200 প্লাস অক্সিজেন কত 16, অক্সিজেন হচ্ছে 16, এর মানটা তাহলে কত দাঁড়াবে তোমার 2 × 216, তার মানে কত হয়, তার মানে 428 হয়, 428 গ্রাম, তাই তো 428 গ্রাম হয়ে যাচ্ছে। 428 কেন, যেহেতু 16 ছিল, 16 দোকানে 32 হবে, 6 কেন, এই যে ঠিক আছে অসুবিধা নেই। আর দেখো কোশ্চেনে বলছে যে পরিমাণ অক্সিজেন, তার মানে অক্সিজেনের ভরটা এখান থেকে বের করে নেবো। অক্সিজেনের ভর হচ্ছে 16 দুগানি 32, এখানে তাহলে 32 হয়ে যাবে, তাই তো। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে দেখো 432 গ্রাম এইচজিও থেকে আমরা 32 গ্রাম অক্সিজেন পাচ্ছি, তাই তো। আর কোশ্চেনে বলছে 216, তাহলে 216 গ্রাম এইচজিও থেকে তাহলে কতটা পাবো, কোনাকুনি গুণ বাই হয়ে যাবে 432 গ্রাম, তাহলে এত গ্রাম অক্সিজেন পাবো। এত গ্রাম অক্সিজেন পেতে গেলে দেখো এটা 2 দিয়ে কেটে দিলাম, এটা কেটে দিলাম, হয়ে গেল 16, তাহলে 16 গ্রাম। তাহলে এই যে ডাটাটা এটা পরের অঙ্কটায় পুট করতে হবে, মানে পরের পার্টটুকুতে।
বলছে সেই পরিমাণ অক্সিজেন, তাহলে কত পরিমাণ 16 গ্রাম পরিমাণ অক্সিজেন যদি আমার পেতে চাই, এবারে কোথা থেকে পাবো না KClO3 কে উত্তপ্ত করে KClO3 কে উত্তপ্ত করলে অ্যাকচুয়ালি অক্সিজেন পাওয়া যায়। এবার যে অক্সিজেনটা আমরা এখানে বের করলাম 16 গ্রাম, ততটা পেতে গেলে KClO3 কতটা পরিমাণ নিতে হবে সেটা জানতে চাইছে। ঠিক আছে, তাহলে পরের পার্টে দেখো KClO3 এটাকে যদি উত্তপ্ত করি তাহলে কি পাবো, KCl প্লাস O2, KCl প্লাস O2। দেখো সমীকরণ যেহেতু ব্যালেন্স হয়নি, এখানে একটা 2 দিয়ে দেবো, 2 দিয়ে দিলে 2 KCl আর এখানে একটা 3 বসে যাবে। দেখো তাই মিলে গেল। KCl ছিল দুটো, KCl হচ্ছে দুটো, অক্সিজেন হচ্ছে 6টা, এখানে অক্সিজেন হচ্ছে 6টা, পরিষ্কার কথা তাই। এবার কত গ্রাম KCl, দেখো কত গ্রাম কি না KCl, কত গ্রাম KCl মানে KClO3 কত গ্রাম KClO3 কে তার ভরটা বের করবো। তাহলে 2 ইনটু এটা হচ্ছে 39, এটা হচ্ছে 35.5 ক্লোরিন, আর অক্সিজেন হচ্ছে 16, 316 আর 318 48, তাই তো, এই হচ্ছে বিষয়। তাহলে সাধারণত এটা যত মান দাঁড়াচ্ছে সেটা 245 গ্রাম, 245 গ্রাম সামথিং, হ্যাঁ এরকমই মান আসছে। ঠিক আছে, অসুবিধা নেই। আর এদিকে অক্সিজেনের ভরটা বের করবো, যেহেতু এখানে অক্সিজেনটা আমাদের বেরিয়েছিল আগে, তাহলে 3 ইন্টু 16 দুগুণে 32 এত গ্রাম, তার মানে এখান থেকে তোমার চলে আসছে কত, 3 দুগুণে 6, 6 ইন্টু কত দাঁড়াচ্ছে, কোথায় গেল, এক্ষেত্রে তোমাদের দাঁড়াচ্ছে 96 গ্রাম। ঠিক আছে, অসুবিধা নেই, 96 গ্রাম দাঁড়ালো। আর এদিকে KClO3 ভরটা এত দাঁড়ালো। তাহলে দেখো 96 গ্রাম অক্সিজেন পাচ্ছি কোথা থেকে না 245 গ্রাম KClO3 থেকে, তাই তো। তাহলে এত গ্রাম কত থেকে পাবো, 16 গ্রাম, 16 গ্রাম অক্সিজেন, তাহলে কোনাকুনি গুণ হয়ে যাবে, বাই হয়ে যাবে এত, তাহলে এই এত গ্রাম KClO3। এটা আনসার অ্যাপ্রক্সিমেট 40.38 গ্রাম চলে আসবে। তোমরা সলভ করে নেবে, দেখবে এই মানটা আসছে কি। ঠিক আছে, অঙ্কটা দেখো ভালোই বড় অঙ্ক ছিল। আমি একবার দরকার হয় বুঝিয়ে দিই। প্রথম লাইনে কি বলছে, যেটা AgO কে উত্তপ্ত করতে হবে। দেখো AgO কে উত্তপ্ত করলে এই যে সমীকরণটা দাঁড়ায়, সেখান থেকে AgO এর ভর বের করলাম আর অক্সিজেনের ভর বের করলাম। ভর বের করে নেওয়ার পরে কোশ্চেন অনুযায়ী প্যাটার্নে সাজালাম যে 432 AgO3 থেকে 32 গ্রাম অক্সিজেন পাওয়া যায়। তাহলে কোশ্চেনের রিকোয়ার্ড চেয়েছে এত গ্রাম, তাহলে এত গ্রামের জন্য কতটা সেটা দেখে নিলাম। এই যে অক্সিজেনের ভরটা পেলাম, এটা পুট করবো পরের অঙ্কে। পরের অঙ্কের ক্ষেত্রে KClO3 থেকে উত্তপ্ত করলে এত এত পাচ্ছি, সেক্ষেত্রে অক্সিজেনের ভর এত আর KClO3 ভর হচ্ছে এত। তাহলে এত গ্রাম অক্সিজেন পাচ্ছি, এত গ্রাম থেকে এত গ্রাম KClO3 থেকে সেটা লিখলাম, আর 16 গ্রামটা কত থেকে পাবো সেটা বের করে নিলাম। সেটা হচ্ছে অঙ্কের সমাধান। স্ক্রিনশট মেরে নিতে পারো। চলো নেক্সট অঙ্কে চলে আসা যাক। এর থেকে সহজ অঙ্ক আজ পর্যন্ত হয়তো দেখিনি। দেখো এই যে সহজ অঙ্কটা, দারুণ ভাবে সহজ অঙ্ক। বলছে খোলা বায়ুতে এত গ্রাম CaCO3, তাহলে কত গ্রাম, এত গ্রাম CaCO3 কে ওই তীব্রভাবে উত্তপ্ত করলে, ওরে বাবা একে উত্তপ্ত করতে হবে, গরম দিতে হবে। তার মানে CaCO3 রয়েছে, এটাকে গরম করলাম, ডেল্টা দিলাম, উত্তপ্ত করলাম। উত্তপ্ত করলে কি হয় আমিও জানি, তুমিও জানো, CaO প্লাস CO2 কিন্তু উৎপন্ন হয়। এ তুমি জানো না, CaO পাবো, এখান থেকে একটা O নিয়ে নেবে, আর CO2 পড়ে থাকবে, বসিয়ে দিলাম। এবার এই CO2টা কি হবে, উড়ে যাবে, CO2টা উড়ে যাবে। কারণ কি, ধরো একটা খোলা পাত্র রয়েছে, তার ভিতরে আমি কি করলাম CaCO3 দিয়ে দিলাম, এখানে CaCO3 রয়েছে। এবার ওকে উত্তপ্ত করছি, তলারে বার্নার দিয়েছি, দেখা গেল বার্নার দিয়ে যে আগুন, এখানে আগুন রয়েছে, এটা ফুটছে ভালো, মানে উত্তপ্ত হচ্ছে। এখান থেকে গরম দিলে কি হবে, CaO পাবো আর CO2 পাবো। এবার দেখো CaO তো নিচে পড়ে থাকবে, কিন্তু CO2টা ও তো গ্যাস, খোলা পাত্র যেহেতু উড়ে যাবে। বোঝা গেল আমি কাহিনীটা কি বললাম, বোঝা গেল। তার মানে CaO কে উত্তপ্ত করলে যে CaO প্লাস CO2 পাচ্ছি, এর মধ্যে CO2টা উড়ে যাবে, ও খেলা, ও আকাশের দিকে উড়ে যাবে, পরিষ্কার কথা হচ্ছে এটা। এবার দেখো অ্যাকচুয়ালি তোমরা যেটা শিখেছিলে যে বিক্রিয়ার ক্ষেত্রে এদিককার ভর আর এদিককার ভর নাকি সেম হয়। তাহলে এবার পাত্রের ভিতর থেকে তো CaO উড়ে যাচ্ছে, এই CO2 উড়ে যাচ্ছে। যেহেতু CO2 উড়ে যাচ্ছে, পাত্রের ভিতরে ওর ভরটা আর পাওয়া যাবে না, মানে ও কিন্তু কম পরিমাণে, মানে কি, এই যে পাত্র তার ভিতর থেকে যদি এই CO2 যদি কার্বন ডাইঅক্সাইড যদি উড়ে যায়, তাহলে কি হবে, এই পাত্রের ভিতরে ওর কোনো এক্সিস্টেন্স পাওয়া যাবে না। যেহেতু পাওয়া যাবে না, ভর কিছুটা হ্রাস পাবে। কেন হ্রাস পাবে, এদিককার ভর আর এদিককার ভর নাকি সেম হয়, যোগ করলে এদিককার ভর নাকি সেম হয়। এবার CO2 যদি উড়ে যায়, তাহলে ওর জায়গাটা তো ফাঁকা হয়ে গেল, ও তো পাত্রের ভিতরে নেই। ও যেহেতু নেই, সেই হিসাবে এর ভিতরে কিন্তু ভর কমে যাবে। আর কতটা ভর কমে যাবে সেটাই জানতে চাইছে, ওজনের হ্রাস ঘটবে কতটা পরিমাণ বা কি পরিমাণ ওজনের হ্রাস ঘটবে, সেটাই প্রশ্নে জানতে চাইছে। এ কি দারুণ প্রশ্ন, মজাদার প্রশ্ন। এর মানে কি, এর মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের ভর বের করলেই খেলা শেষ।
কার্বন ডাই অক্সাইডের ভর যদি বের করি তাহলে অঙ্ক শেষ। দেখো খোলা বায়ুতে, আচ্ছা চলো এর ভরটাকে বের করে নিই। এর ভরটা বের করতে ক্যালসিয়ামের হচ্ছে 40, হ্যাঁ কার্বন হচ্ছে 12, আর এটা হচ্ছে 3 × 16। এই হচ্ছে বিষয়। অ্যাপ্রক্সিমেট আনসার আমি না করে বলতে পারি 100। ঠিক আছে, 100 হবে। আর দেখো এদিকার কার্বন ডাই অক্সাইডের ভর তোমরা প্রত্যেকে জানো 44 গ্রাম হয়। ঠিক আছে, এগুলো বের করতে শিখে নেবে। আর কিছু কিছু ভ্যালু তোমাদের মনে রেখে দিতে হবে, বোঝা গেল? কিছু কিছু ভ্যালু তোমরা চিরন্তন মনে রাখার চেষ্টা করবে, এই হচ্ছে বিষয়। তাহলে দেখো 100 গ্রাম যদি CaCO3 নিই, 100 গ্রাম CaCO3 যদি নেই, তাহলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, তাই তো? আর 250 গ্রাম নিলে তাহলে কত হবে? 250 গ্রাম CaCO3 নিলে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে? না কোনাকুনি গুণ বাই হয়ে যাবে 100। এত গ্রাম কার্বন ডাই অক্সাইড কিন্তু উৎপন্ন হবে। এই যে যেটা উৎপন্ন হলো এটাই হয়ে যাবে আনসার। কি হিসাবে এটা আনসার হবে? চলো আগে কাটাকুটি করে নিই। কাটাকুটি করলে এখানে সাধারণত যে আনসারটা আমি দেখতে পাচ্ছি 110 মতো আনসার রয়েছে। দেখো 100 কত না 110 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। এবার দেখো আমি যেটা বলেছিলাম যে ভর কতটা হ্রাস পাবে, এই ভর হ্রাস পাবে কতটা কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাবে সেটাই ভর হ্রাস। মানে এই যে পাত্র ছিল, ওই পাত্রের ভিতর থেকে যতটা কার্বন ডাই অক্সাইড উড়ে যাবে সেটাই তো ভরের হ্রাস। কারণ কার্বন ডাই অক্সাইড উড়ে গেল মানে তার ভর হ্রাস পেলো, তার ভরটা পাত্রের ভিতর থেকে হ্রাস পেলো। তাহলে ওজনের হ্রাস বা ভরের হ্রাস কত? না এই যে 110 গ্রাম কার্বন ডাই অক্সাইড যেটা উড়ে গেল সেটা হচ্ছে ভরের হ্রাস। এই অঙ্ক ইজি অঙ্ক। চলো নেক্সট অঙ্কটা একবারে ঢুকে নিই। নেক্সট অঙ্ক আরো সহজ অঙ্ক। এটা আমার টুকতেও টাইম লাগবে না, বুঝতেও টাইম লাগবে না। কারণ কি অঙ্ক সাধারণত এরকম অঙ্ক দেয় তোমাদের যে না পার্সেন্টেজ বের করো, যে একটা যৌগ রয়েছে এই যৌগের মধ্যে এই অমুক মৌলটার পার্সেন্টেজ বের করো। তখন তোমরা ঘাবড়ে যাও যে কিভাবে করব, এই জিনিস তো আমাদের বইয়ের লেখা নেই বা এই জিনিস আমাদের টিউশনে শেখানো হয়নি। তখন সেক্ষেত্রে আমার এই জিনিসটা কাজে লাগবে। দেখো অঙ্কে যেটা বলছে সোডিয়াম কার্বনেট যৌগের, দেখো সোডিয়াম কার্বনেট যৌগের সোডিয়ামের, দেখো সোডিয়ামের শতকরা পরিমাণ কত? শতকরা পরিমাণ কত এরকম দেখো কোশ্চেন তোমাদের দিতে পারে। এবার এই জিনিস করবে কিভাবে? এই জিনিস করার আমি টেকনিক এক্ষুনি বলে দিচ্ছি। দেখো যৌগের নাম কি? যৌগের নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট মানে সংকেত কি? সোডিয়াম মানে হচ্ছে Na2CO3। এটা হচ্ছে সোডিয়াম কার্বনেটের সংকেত। ঠিক লিখলাম তো? Na2CO3 একদম ঠিক লিখেছি। এবার সোডিয়াম কার্বনেট যৌগে সোডিয়ামের শতকরা মানে এই যে সোডিয়াম এর শতকরা জানতে চাইছে। এরম বের করলে, এরম যদি তোমাদের অঙ্কে বলে তাহলে যে যৌগটা অ্যাকচুয়ালি মেন যৌগ সোডিয়াম কার্বনেট, তার যে আণবিক ভর সেটা তোমরা বের করে নেবে। কি বললাম আরেকবার বলি। প্রশ্নে তোমাদের যে যৌগটা বলে দেবে যে অমুক যৌগ, সেই যৌগটার ভর তোমরা ডাইরেক্টলি বের করে নেবে। এই যৌগটার ভর কত? সোডিয়াম হচ্ছে 23, তাহলে 23 × 3 ইন্টু কার্বন হচ্ছে 12, যৌগ হচ্ছে 16 3 16 এত গ্রাম। তাহলে এই যে এত গ্রাম Na2CO3, এত গ্রাম Na2CO3, অর্থাৎ এখান থেকে অ্যাপ্রক্সিমেট আনসার হয়ে যাবে 106। 106 গ্রাম। তাহলে জিনিসটা বোঝা গেল যে এই যৌগটার ভর হচ্ছে 106 গ্রাম। এবারে এই যে 106 গ্রাম Na2CO3 রয়েছে, এটা আমরা কি করব? এখানে এই যে ভাগাকার লিখে দেওয়ার পরে দেখো ওপরে এই যে ভাগের ওপরে আমরা কি লিখবো? সোডিয়ামের ভরটা লিখবো, যৌগে যত আছে ততটা পরিমাণ। এর মানে কি? এর মানে হচ্ছে সোডিয়ামের ভর কত? না তোমরা প্রত্যেকেই জানো সোডিয়ামের ভর হচ্ছে কত? 23। এবার এখানে দেখো সোডিয়াম কটা রয়েছে? সোডিয়াম রয়েছে দুটো, যে কারণে 2 ইন্টু করে দেবো। তাহলে 2 ইন্টু করে দিলে কত দাঁড়াচ্ছে? 2 ইন্টু করে দিলে সোডিয়ামের ভর দাঁড়াচ্ছে তোমাদের এই এত, অর্থাৎ 46। এই যে মানটা বের করলাম, এর সাথে যদি তোমরা 100 গুণ করে দাও তাহলে সেক্ষেত্রে সোডিয়ামের শতকরা পরিমাণ বেরিয়ে যাবে। বোঝা গেল? তাহলে আমি আরেকবার বোঝাই। এখানে অঙ্কের ভিতরে যে বড় যৌগটার নাম বলছে সেই বড় যৌগটার সংকেত লিখে নেওয়ার পরে তার আণবিক ভর বের করব। ভর বের করার পরে ভাগ আকারে সেটা নিচে লিখবো, উপরে লিখবো সোডিয়ামের ভর, মানে যৌগের ভিতরে যতটা আছে। নর্মালি সোডিয়ামের আণবিক ভর হচ্ছে 23। এবার 23 এর সাথে 2 কেন গুণ করলাম? তার কারণ Na2 আছে সেই জন্য করলাম। এবং করে যেটা বেরোলো সেই যে গ্রাম ভরটা সেটাকে আমরা ওপরে বসলাম, অর্থাৎ ভাগের ওপরে ইন্টু 100 করলে যেটা বেরোবে, যে মানটা বেরোবে, এখানে সাধারণত যত মান বেরোচ্ছে সেটা হচ্ছে 43.4। এই যে মানটা বেরোলো 43.4, হ্যাঁ
এইটাই হচ্ছে পার্সেন্টেজ, এটা হচ্ছে পার্সেন্টেজ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পার্সেন্টেজ। ঠিক আছে, যদি এই অঙ্কটার ক্ষেত্রে তোমাদের সোডিয়াম না দিয়ে, ধরো বললো সোডিয়াম না, এখানে ধরো অঙ্কে তোমাদের বলে দিল কার্বন, কার্বন কার্বন বলে দিল, তাহলে যদি কার্বন অঙ্কে বলে দেয় তাহলে সেক্ষেত্রে তোমরা কি করতে, কার্বন অঙ্কে উপরে বলে দিলে কার্বনের ভর কত, কার্বনের ভর তোমরা জানো 12, উপরে দিতে 12 আর নিচে যৌগটার ভর ছিল 106 ইন্টু 100 করে দিলেই কার্বনের পার্সেন্টেজ, পার্সেন্টেজ অফ কার্বন, কার্বনের পার্সেন্টেজ বেরিয়ে যেত। এটা হচ্ছে কত না সোডিয়ামের পার্সেন্টেজ, এটা হচ্ছে সোডিয়ামের পার্সেন্টেজ। যদি অক্সিজেনের পার্সেন্টেজ জানতে চাই তো অক্সিজেনের পার্সেন্টেজ, অক্সিজেনের পার্সেন্টেজ যদি তোমাদের অঙ্কে জানতে চাইতো তাহলে তোমরা কি করতে, উপরে অক্সিজেনের ভরটা দিতে, নিচে হচ্ছে যৌগটার ভর ইন্টু 100, উপরে অক্সিজেনের ভর। দেখো এখানে অক্সিজেন রয়েছে 3টে অক্সিজেন, অর্থাৎ অক্সিজেন 16 ইন্টু 3, তাহলে এই যে এইটা তোমরা আবার উপরে বসিয়ে দিতে, যেটা বেরোবে সেটা হচ্ছে পার্সেন্টেজ। চলো নেক্সট অঙ্কে আসা যাক, আমি আবারও অঙ্কটা টুকে নিয়ে ফিরে আসছি, নেক্সট দুটো ছোট ছোট অঙ্ক আছে টুকে নিয়ে ফিরে আসছি। এই যে অঙ্কটা, এই অঙ্ক তোমরা পরীক্ষায় পাবেই, দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক। এই যে অঙ্কটা, এটা সিলেক্ট করার মতো একটা অঙ্ক, দারুণ অঙ্ক। চলো করে নি, চলো করে নি, কারণ আশা করি এই অঙ্কটা না হলে এরপরে যে অঙ্কটা দেখাবো এর সাথে জুরবা ভাই অঙ্ক, সেই জুরবা ভাই অঙ্ক এটা দিয়ে তোমরা করে ফেলতে পারবে, করলে তোমাদের কোশ্চেন হাতের মুঠোয় চলে আসবে। ঠিক আছে, চলো বলছে এসটিপিতে এত লিটার গ্যাসের ওজন হচ্ছে এত। ওরে বাবা, যেটা লেখা সেটা লিখে দিই নাকি এসটিপিতে, ও লিখবো না, লিখতেও ভালো লাগবে না, লিখাও লাগবে না। তাহলে দেখো এসটিপিতে এত এমএল গ্যাসের ভর হচ্ছে এত গ্রাম, ভালো কথা, খুব ভালো, আমাদের কোনো ঝামেলা নেই, আমরা কোনো অভিযোগও করছি না, এত এমএল এর গ্যাসের ভর এত হতে পারে। তাহলে দেখো এত এমএল গ্যাসের অ্যাকচুয়ালি ভর কত আর দাঁড়াচ্ছে এত গ্রাম, মনে হচ্ছে একটা সাল দিয়ে দিয়েছি, ইতিহাসের সাল 1897 সাল এরকম যেন লাগছে। ঠিক আছে, তো যাই হোক, তাহলে এত এমএল এর ভর দাঁড়াচ্ছে এসটিপিতে, দেখো এসটিপি কন্ডিশনে এত এমএল এর ভর দাঁড়াচ্ছে এত গ্রাম। আমরা কি করব, চোখ বুঝে 1000 এমএল একটা বের করে নেবো। 1000 এমএল কেন বের করবো, কারণ 1 লিটার মানেই হচ্ছে 1000 মিলিলিটার। ঠিক আছে, সেই হিসাবে 1000 মিলিলিটারটা বের করে নেবো। কারণ কি, তোমরা অ্যাকচুয়ালি জানো 1 লিটারে যে কোনো গ্যাসের আণবিক ভরই হচ্ছে কিসের সাথে সমান, একটু পরে বলছি। তার আগে আমি 1000 লিটারের 1000 মিলিলিটারের ক্ষেত্রে মানটা বের করি, কত হবে না 1000 দিয়ে গুণ করে নেবো, এত বাই হয়ে যাবে 250 এমএল, এমএল নয় গ্রাম। তাহলে দেখো এর মানটা কত দাঁড়াবে বলো তো, এর মানটা যেটা আমি যতদূর দেখতে পাচ্ছি এর মানটা দাঁড়াবে নিয়ারেস্ট এই যে এত এর কাছাকাছি, এত এর কাছাকাছি এর মানটা কিন্তু দাঁড়াবে। এবার আমি ফার্স্ট নয়, এর আগের পার্টে আমি দেখিয়েছিলাম একটা সূত্র, কি সূত্র ছিল বলতো, সূত্রটা আমি লিখে দিচ্ছি। সূত্রটা হচ্ছে বাষ্প ঘনত্ব ইন্টু 0.089, এটা যদি গুণ করা হতো বাষ্প ঘনত্বের সাথে 0.089 যদি গুণ করা হতো তাহলে 1 লিটারে ভর পাওয়া যেত, যে কোনো গ্যাসের 1 লিটারের ভর কিন্তু পাওয়া যেত। কি বললো বিষয়টা, বাষ্প ঘনত্বের সাথে যদি এত গুণ করতাম তাহলে যে কোনো গ্যাসের 1 লিটারের ভর পাওয়া যেত। তাহলে অ্যাকচুয়ালি দেখো এই যে ভরটা, এটা কিন্তু সেই 1 লিটারের ভরটাই। কি হিসাবে বললাম, কারণ এটার মানে হচ্ছে 1 লিটার, কারণ 1 লিটার মানেই তো 1000 মিলিলিটার, তাহলে 1000 মিলিলিটারের ভর এত। তাহলে এক্ষেত্রে অঙ্কের ভিতরে আমরা পুট করতে পারি, এখানেই আমরা এই সূত্রের ক্ষেত্রে পুট করতে পারি, তাহলে 1000 মিলিলিটারের ভর কত না 0.7588 গ্রাম। আর বাষ্প ঘনত্বের জায়গায় বাষ্প ঘনত্ব লিখতে পারি, বাষ্প ঘনত্ব মানে ডি লিখতে পারি, ধরো ডি ইন্টু 0.089, তাহলে ডি এর মান দাঁড়াচ্ছে 0.7588 ভাগ 0.089, এর মান কত দাঁড়াবে বলো তো 8.5। তাহলে দেখো কোশ্চেনে আমাদের জানতে চেয়েছিল বাষ্প ঘনত্ব কত, এই যে বাষ্প ঘনত্ব, তার ডি এর মানে জানতে চেয়েছিল, দেখো ডি এর মান এই যে বেরিয়ে গেল, ভালোভাবে ডি এর মান বেরিয়ে গেল। আর আণবিক ওজন জানতে চেয়েছে, তোমরা জানো না, এ তো বোকারাও জানে, কারণ কি আণবিক ভর হচ্ছে বাষ্প ঘনত্বের সাথে 2 গুণ, তাহলে এই যে বাষ্প ঘনত্ব বেরোলো 8.5, এর সাথে 2 গুণ করে দিলেই আণবিক ওজন পাওয়া যাবে, কত হবে এর মান 17 হয়ে যাবে, এর মান হয়ে যাবে 17 গ্রাম। এই যে অঙ্ক ছিল, অঙ্ক কিছুই না, এত মিলিলিটারের ভর হচ্ছে এত, 1000 মিলিলিটারে কত সেটা বের করব, যেটা বেরোলো সেটাই সূত্রে পুট করব, সেখান থেকে ডি এর মান বেরোবে, ডি এর মানের সাথে 2 গুণ করে দিলে আণবিক ভর বেরিয়ে যাবে, ইজি অঙ্ক ছিল। এবার দেখো এই অঙ্কটারই উপরের পার্টটুকু মুছবো, মানে ভ্যালুটা মুছবো। দেখো ভ্যালুটা মুছলেই অঙ্ক চেঞ্জ হয়ে যাবে, একটু আলাদা কায়দা করতে হবে, কিন্তু এই দুটো অঙ্ক একটা স্পেশাল অঙ্ক, এই দুটো অঙ্ক একটা স্পেশাল অঙ্ক। আমি যেটা ভ্যালুটা বের করতে দিচ্ছে যে গ্যাসের বাষ্প ঘনত্ব আণবিক ভর গণনা করো, এটা সেমই থাকে, শুধু আমি ভ্যালুটা চেঞ্জ করি, এসটিপিতেই রাখি। দেখো এই যে মুছবো,
ভয় পাওয়ার কোনো বিষয় নেই। এই যে মুছবো, এই যে এই মুছে দিলাম। এইবারে উপরটুকুতে আমি কি লিখবো, এসটিভিতে 250, দেখো এইটাও 250 মিলিলিটারই আছে। 250 মিলিলিটার গ্যাসের ভর, গ্যাসের নয়, গ্যাসের ভর কত? গ্যাসের ভর কত না, 0.3571 গ্রাম, এত গ্রাম। তাহলে যদি তাই হয় তাহলে সেক্ষেত্রে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত আর আণবিক ওজন কত। আর একটা পার্ট আমি এর সাথে জুড়ে দিই যে গ্যাসটির 1 মোল এর ভর কত। আণবিক ওজন এবং 1 মোল অণুর ভর। এবার তোমরা একটা জিনিস যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এই নিচের এই লাইনটা আমি ফলস লিখেছি। এর মানে কি, দেখো গ্যাসের 1 মোলের ভর মানে কি, 1 মোলের ভর মানেই তার আণবিক ওজন। 1 মোলের ভর মানেই হচ্ছে তার আণবিক ওজন। অর্থাৎ আণবিক ওজন যদি আমি বের করি তাহলেই 1 মোলের ভর কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে। আর আমাদের বের করতে হবে বাষ্প ঘনত্ব বের করতে হবে। বাষ্প ঘনত্বের সাথে দুগুণ করলে আণবিক ওজন বেরিয়ে যাবে, এটা একটা ফলস অঙ্ক। তবে তবে আমি আগের অঙ্কটায় যেহেতু 1000 মিলিলিটার দিয়ে করেছিলাম, এখানে কিন্তু 1000 মিলিলিটার দিয়ে করবো না, কারণ একবারেই আমাদের আণবিক ওজন কিভাবে বেরোবে বলো তো। এই দেখো 250 ml এর ভর কত বলো তো, 0.3571 গ্রাম। এবার আমি যদি, যেহেতু এসটিপি কন্ডিশন আছে, তাহলে কত হয় ওটা, চলো কত ছিল, 22.4 মানে 22.4 মানে এই যে এত এমএল। তাহলে এত এমএল এর যেটা ভর হবে, এত এমএল এর যেটা ভর হবে, কোনাকুনি গুণ করি, এই যে ভরটা, এই যে ভরটা, এই ভরটাই কিন্তু আণবিক ওজন, এই ভরটাই আণবিক ওজন, এই ভরটাই আণবিক ওজন। এটা অ্যাপ্রক্সিমেট, মানে এটা পুরোপুরি আনসার না, অ্যাকচুয়ালি 32 গ্রাম আসছে। তাহলে আমরা বুঝেই গেলাম যে অ্যাকচুয়ালি আণবিক ওজন হচ্ছে 32 গ্রাম। তাহলে ডি ইজ ইকুয়ালস টু 32 ভাগ 2 হয়ে যাবে, তার মানে হচ্ছে 16 গ্রাম হয়ে যাবে। 16 গ্রাম নয়, কারণ যেহেতু ঘনত্ব তো 16 হয় না, তাহলে ডি এর মান হচ্ছে 16 হয়ে যাবে। আর এটাই হচ্ছে আবার এই যে 1 মোলের ভর। বুঝে গেল? তাহলে আগেরটাও যেমন করতে পারবে, এইটাও এই পদ্ধতিতেও করতে পারবে। আমি দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম, এইটা আগের পদ্ধতিতে করে দেখো, তাও হয়ে যাবে, ঠিক আছে। আজকে তাহলে এই পর্যন্তই রইলো। আশা করছি তোমাদের খুব ভালো লাগলো আজকের ভিডিওটা, কারণ অনেকগুলো অঙ্ক তোমাদের করিয়ে দিয়েছি। যদি আরো অঙ্কের প্রয়োজন হয় তাহলে আমায় অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি ভালোই হয়েছে। তো চলো আজ এই পর্যন্ত রইলো, সবাইকে ভিডিওটা শেয়ার করে দিও, লাইক কমেন্ট শেয়ার তো তোমরা করবেই আমি জানি, ঠিক আছে। পরের দিন আবার নতুন টপিক নিয়ে দেখা হচ্ছে। তো চলো, টাটা।